বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। 3 দিন পরেও কোনো খবর নেই বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। পাঠানকোট যাচ্ছেন পূর্ণম সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী। শুক্রবার রাতে পাঠানকোটে সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন পূর্ণমের স্ত্রী। পাঞ্জাবের ফিরোজগঞ্জের বর্ডারে পোস্টেড ছিলেন পূর্ণম কুমার সাউ। দেশের সীমানা পেরিয়ে যাবার কারণে বুধবার তাকে আটক করে পাকিস্তানি সেনা। পূর্ণমের চোখে কাপড় বাঁধা একটি ছবিও প্রকাশ করা হয়েছিল পাকিস্তানের তরফে। ব্যাস ওইটুকুই। এরপর থেকে তার সম্বন্ধে আর কোনো তথ্য প্রকাশ করছে না পাকিস্তান। 48 ঘন্টা পার হয়ে গেল, পূর্ণমের কোনো খোঁজ না পায় উৎকণ্ঠা তার পরিবার। উপায় না দেখে রবিবার পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সকালে পূর্ণমের স্ত্রী রজনী সাউ। এদিন তিনি জানান, একটা লোক কি অসহায় অবস্থায় আছে, খাওয়া দাওয়া করছে কিনা, তার উপর কোনো অত্যাচার হচ্ছে কিনা কিছুই জানা যাচ্ছে না। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে প্রতিনিয়ত ফ্ল্যাগ মিটিং করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, কিন্তু মন সায় দিচ্ছে না পূর্ণমের পরিবারের কারোরই। শুক্রবার রাতে পাঠানকোটে সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন রজনী সাউ। পাঠানকোটে যাওয়ার ব্যাপারে আর্জি জানিয়েছিলেন তিনি, সে ব্যাপারে সম্মতি জানানো হয়েছে সেনা তরফে। রজনী জানান, ওখানে গিয়ে কোনো লাভ হবে কিনা জানি না, তাও সামনে থেকে বিষয়টি বুঝতে পারবো। ওখানে যদি কিছু না হয় দিল্লিতে যাব, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব ওকে ফিরিয়ে আনার জন্য। রজনী দেবী বর্তমানে অন্তঃসত্ত্বা, তার নিজের শরীরের কথা ভাবার সময় নেই। রজনী দেবী জানান, আগে তো আমার স্বামীকে ফিরিয়ে আনি, তারপর নিজের কথা ভাববো। বরের সাথে কখন কথা হয়েছে, তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে, কি হয়েছে বলুন। তো ওরা কিছু বলছিল না, বলছে বারবার একটাই কথা কি আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে। তো আমি বললাম কেন, কি বললেন উনি? তখন ওরা কিছুই জানাচ্ছে না। তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশন আসেনি কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু। ওই বন্ধুটাই শুধু জানালো কি এরকম এরকম কথা আছে, ব্যাস, আর কিছু জানায়নি ওরা। অফিশিয়ালি কিছু জানতে পেরেছে না না, ওর বন্ধুদের থেকে জানতে পারছি কি ওনার এরকম কন্ডিশন। কোথায় ছিল উনি, এখন কোথায় ছিল? পাঠানকোটে ডিউটি ছিল ওনার। উনি কি বর্ডারেই? হ্যাঁ, বর্ডারে ডিউটি। কতদিন ধরে ওখানে ছিল? এই তো 2 মাস না, আগে তো ওনার কুম্ভ মেলাতে ডিউটি ছিল, তারপর পাঠানকোট পাঠিয়েছিল ওই বর্ডারে। এখন এই তো ছুটিতে এসেছিলেন, ওই 20-21 দিন হলো এখান থেকে গেছেন উনি ডিউটিতে। তার কবে কথা হলো আপনার সাথে, কখন ফোনে? লাস্ট পরশু রাতে কথা হয়েছিল ওনার সাথে। আচ্ছা, কি বললো এই যে কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু কথা? হ্যাঁ, ওটা নিয়েই আমরা কথা বলছিলাম কি এরকম এরকম হয়েছে, এখানকার কন্ডিশন ঠিক নেই, এগুলোই কথা হচ্ছিল। আমি কি করে জানবো কি কালকে আমার বরের সাথে এরকম হয়ে যাবে? উনি কি বর্ডার ক্রস করে গিয়েছিলেন বললো? আমি কিছুই জানি না। আচ্ছা, কি চাইবেন এখন? কি চাইছেন? আমি চাইছি উনি ভালো করে আমাদের এখান থেকে চলে আসুক, বাড়িতে ফিরে আসুক। হ্যাঁ। উনি কি প্রথম থেকেই চাইতেন যে আর্মিতে কাজ করবেন বা? হ্যাঁ, ওনার এমই ছিল ডিফেন্স লাইনে জব করার। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম রজনী সাউ। হ্যাঁ, বলছি কি পরশু দিনে ওর বউর সঙ্গে কথা হলো, তারপরে কথা হয়নি। সকালে আমাদের সকালে ওর ঘটনা হয়েছে, 6টার সময় ওকে তুলে পাকিস্তানের ফোর্স তুলে নিয়ে গেছে। তারপরে আমাদের ওদের ইউনিটে একজন ফোন করেছে, তার নাম জানি না। ওই ফোন করেছে কি পাকিস্তান যা আছে ফোর্স ওকে পূর্ণম কুমার সাউকে তুলে নিয়েছে। তখন আমি 8টার সময় জানতে পেলাম কি ওকে পাকিস্তান ফোর্স অ্যারেস্ট করে নিয়েছে। তারপরে আমি এক্সচেঞ্জ অফিসে ফোন করলাম। এক্সচেঞ্জ অফিস থেকে ওনার সিনিয়র অফিসার আমাকে জানালো কি ওর জন্য মিটিং চলছে, আমাদের রাত্রি 11টা পর্যন্ত মিটিং করছি, এবার আমাদের যাচ্ছি বাকি ও আসছে না। এই ঘটনাটা আমরা জানতে পারছি। আমি এইটাই জানতে চাইছি আমার ছেলে আমার ঘরে সুরক্ষিত থাকুক আর সুরক্ষিত চলে আসুক। এখন এই মুহূর্তে কি চাইছেন? আমার ছেলে চাই, ব্যাস, ছেলে আমার সুরক্ষিত ছেলে চাই। কোনো রকম কিছু আবেদন করতে চাই? আবেদন এইটা করছি কি ভারত সরকার থেকে আমি আবেদন করছি কি আমার ছেলে তাড়াতাড়ি বাড়িতে চলে আসুক। পরিস্থিতি কিরকম? আমার খবর পাওয়ার পর আমার বৌমা দুজনে বৌমা মা আমার এই অবস্থা ঠিক নেই। হ্যাঁ, আমাদের বাড়িতে কান্নাকান্দি চলছে। আমি কাকে বলবো
যাকে বলছি তাই উনিতে কথা বলছি, বলছে মিটিং হচ্ছে এটাই চলছে। কতক্ষণ ধরে এরকম কথা কবার ফোন করলেন আপনি? আমি তো কাল থেকেই ফোন করছি, যখন থেকে খবর পেয়েছি তখন থেকেই ফোন করছি। কোথায় করছেন? পাঞ্জাব যেখানে পোস্টিং আছে ওই ইউনিটে। পাঞ্জাবে কোথায় পোস্টিং? হ্যাঁ, পাঞ্জাবে কোথায় পোস্টিং আছে? পাঞ্জাবে হচ্ছে পাঠানকোট। কত বছর ধরে কাজ করছেন? এই 17 বছর হচ্ছে, 2008-এ জয়েনিং। কত বছর জয়েনিং করেছিলেন? ও 2008-এ জয়েন করে। 17 বছর হয়েছে কাজে। হ্যাঁ, 17 বছর হচ্ছে। এছাড়া কি আর কোনো রকম কোনো খবর পেয়েছেন? না, কোনো খবর পাইনি। এই তো ছুটি এসেছিল, 1 তারিখেও এখান থেকে জয়েন করে গিয়ে ডিউটিতে চলে গেল। 1 তারিখে গেছে। আপনার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে ভোলানাথ সাউ, আমার বউর নাম হচ্ছে দেবন্তী দেবী, ছেলের নাম হচ্ছে পূর্ণম কুমার সাউ, আমার বড় ছেলের নাম হচ্ছে শ্যাম সুন্দর সাউ। আর একটা ছেলে আছে, বড় ছেলের 2 ছেলে আছে। आपकी माँ संतावना दे रही दिख रहा है। ভালো আছে, आई ना काल जैसे था वैसे ही एकदम ओके है। न्यूज पेपर हाईलाइट हो जाता उसी कारण ऐसे बात है। আমার কি খবর পেয়েছেন? আমি কালকে পরশুদিন না, এক মিনিট রুকো, মানে ঘটনা কালকে তো কালকে পরশু রাত के কিছু বলবে স্যার? না, আমরা কমিউনিকেশন করেছিলাম, ওনারা মিটিং ফিটিং করছেন, ওনাদের মিটিংয়ের তরফ থেকে বলেছেন কি এ হলে আমরা দুজনের বার্তা সব চলছে, মিটিং চলছে। সিও সাহেবের কাছ থেকে আমরা মেসেজ পেয়েছি। দেশ আমাদের ভারতবর্ষের তরফ থেকে যতটা সম্ভব ওনাদের করা সেগুলো করছেন। এরপরে ওনারা আশা করছেন কি মিটিংটা 2 পক্ষ থেকে, যদি পাকিস্তানের তরফ থেকে বোধহয় এগোচ্ছে না, সেইটুকু আমরা জানতে পেরেছি। কিভাবে পৌঁছে গেলেন? উইং কমান্ডার অভিনন্দন বর্তমান তাকেও পাকিস্তান ছাড়তে চায়নি, ভয় পেয়ে হোক বা নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য। আবারও একজন ভারতীয় সেনার জওয়ানকে অপহরণ করছে। মানুষ তো জবাব দিতে চাইছে, ওটা দেশ চাইছে। ভারতবর্ষী হিসাবে আমাদের বাড়ির ছেলে আমার ভাই ওখানে গেছে, সুস্থ পরিবেশে ফিরে আসুন, ভারতের সেবার জন্যই গেছে। সুতরাং পুরো আমাদের ভারতবর্ষেরই দায়িত্ব, আমাদের ভারতবর্ষের ছেলে, শুধু আমাদের বাড়ির ছেলে নয়, সুতরাং তারা ঠিকভাবে ফিরে আসুক, এটাই আমরা চাই। আপনার নামটা? আমার নাম রাজেশ্বর সাউ। আপনি আপনার কে হয়? আমার ভাই হয়, আমি বর্দা। উনি কি ঢুকে গেছিলেন না কিছু অন্য কিছু হয়েছে? আপনার মানে ভাই? আমার বাবা হচ্ছে 4 ভাই, আমি 4 ভাইয়ের মধ্যে বর্দার ছেলে। আমার ইনি সেজো কাকার ছেলেও। একটাই ছেলে নাকি? না, 2 ছেলে। আচ্ছা, 2 ছেলে 2 বোন, মানে 2 ভাই 2 বোন। 2 বোনের বিয়ে হয়ে গেছে, 2 ভাই এখানে থাকে। আর ওনার এরা ক্লান্ত হয়ে গেছিল, আমি অফিসে কাজ করছিলাম, সেই সময় আমাকে খবর দেয় ফোন করে, এইরকম ঘটনা ঘটেছে। আপনারা কত টাকা খবর পেলেন মোটামুটি? আমি আজকে 1:30টা নাগাদ খবর পেয়েছি। ঘটনাটা বোধহয় ভোরবেলার দিকে ঘটেছে, পরশু দিনকে ঘটেছে। আচ্ছা, পরশু দিনের ওর কলিগ, যা ওটা মিসেসের কাছ থেকে শুনলাম, পরশু দিনের কোনো একটা কলিগ মাধ্যমে খবরটা পাওয়া যায় কি ও ডিউটি করছিল, খুব ক্লান্ত হয়ে গেছিল। খুব ক্লান্ত হওয়ার ফলে ও বসার জন্য একটা জায়গা খুঁজছিল, কিছু গাছপালা ছিল ওখানে, সেই গাছের আড়ালে বসতে যায়। ক্লান্ত হয়ে যাওয়ার ফলে ডিউটির মধ্যে ওই গাছের ওখান থেকে ওর চোখটা বন্ধ হয়ে যায়। ইন দি মিন টাইম বোধহয় ওই পাকিস্তান আর্মি এসে তার আর্ম এবং তাকে ধরে নিয়ে চলে যায়। এইটা আমরা খবর পেলাম তার কলিকের মাধ্যমে। যারা ডিউটিতে ছিল এদিক ওদিক সেদিক থেকে যাই হোক কালেক্ট করার, তখন আমরা ঘটনাটা জানতে পারি। এবার আশা করছি স্টেট গভর্নমেন্টের কাছ থেকে, আমাদের ভারত সরকারের কাছ থেকে, যে আমাদের ভারতবর্ষের ছেলে যে সেবায়ের জন্যে ও গেছে, যেভাবে হোক ভুলবশত কি ক্লান্ত হয়ে গেছে,
যেভাবে যা ঘটনা ঘটেছে সুস্থ পরিবেশে যেন ছেলেটা বাড়িতে ফেরে, এটাই কামনা করছি। আপনাদের অনুরোধে যেন আপনারাও সহযোগিতা, আপনাদের অপর ভূমিকা। জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি। তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985550। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং
আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে? এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকটে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন। আজকে 5 দিন ডিসচার্জ নিয়ে। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ।